আবির ইরিনের কথা শুনে অবাক হয়, তারপর আস্তে গলাতে বলল, তোকে আমি কি করেছি? কি করেননি? আপনি আমাকে এতগুলো কথা শোনালেন কেন? আমি আপনার খাই না পড়ি? ইরিন রাগে ফুঁসছে। আবির বোঝাতে চেয়েছে তখন যদি ইরিনকে সে না বকা দিত তাহলে সত্যি সত্যি মাইমুনা বেগম পড়াশোনা অফ করে দিত ইরিনের। আবির এটা চায়নি, এজন্য মাইমুনা বেগমকে বকতে না দিয়ে আবির নিজেই বকেছে ইরিনকে। কিন্তু এই গাধিকে সেটা কে বোঝাবে? আবির চোখ বড় বড় করে চেয়ে আছে ইরিনের দিকে। ইরিনের কথাগুলো যতটা না ওর কানে লাগছে তার চেয়ে বেশি হৃদয়ে এসে লাগছে। কত বড় অসভ্য এই মেয়ে! আবির রাগে বলল, কি বললি তুই? আবার বল, কি বলেছিস? এখন কথা বলছিস না কেন? তুই ভুল করলে আমি তোকে শুধরে দিতে পারবো না? মানে মানলাম তোর সাথে আমার বংশ বা রক্তের সম্পর্ক নেই, কিন্তু তাই বলে এটা বলতে পারবো না? চিন্তা নেই, আর কিছুদিন পরে চলে যাব তোদের এখান থেকে। এত বছর পর কেন এসেছি তা জানতে পারবি আমি চলে যাওয়ার পর। ইরিন এবার আর এক ফোঁটাও জবাব দিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। আবিরের কষ্ট লাগছে অনেক। ইরিন তাকে এত বড় কথা বলল কি করে? সে কি ইরিনের খারাপ চায়? দাঁতে দাঁত চেপে আবির বলল, লজ্জা থাকলে আমাকে এই কথাগুলো বলতি না তুই। ক্লাস 5-এ ফাইনাল টেস্টে পরীক্ষায় যখন তুই ইংরেজিতে ফেল করেছিলি মনে আছে? তখন তোর আম্মাজান সদ্দীয় মাইমুনা বেগম এসে আমার হাতে পায়ে ধরেছিল তোকে পড়ানোর জন্য। গাদার মতো খেটেছি 3 মাস। যে মেয়ে ইংরেজিতে 13 পায় সে মেয়ে 89 পেয়ে পাশ করেছে কার জন্য? একটা কানাকড়িও দিয়েছিস? তুই এখন আমার সাথে মুড নিয়ে কথা বলিস? যা সর আমার চোখের সামনে দিকে। তোর বোন সেদিন যখন না থাক, কিছু না, বাচ্চা আছিস, বাচ্চা থাক। সরি, আমি আসলে আমি কিছু না। আপনি আমাকে টাকার খোঁটা দিয়েছেন। ছলছল চোখে প্রশ্নটা করলো ইরিন। ওর চোখের পানি দেখে আবিরের রাগ কমে গেল, কিন্তু আবির যেটা বোঝাতে চেয়েছিল ইরিন সেটা বোঝেনি। শীতল কণ্ঠে আবির বলল, হ্যাঁ দিয়েছি। এটার জবাব পাটকেলকে না দিলে হয়? তুই আমাকে হার্ট করেছিস, তাই আমিও তোকে হার্ট করেছি। এবার সর। আপনি জানেন আপনি খুব খারাপ একজন মানুষ এবং জঘন্য প্রকৃতির একজন লোক। আমি আপনাকে বদদোয়া দিচ্ছি, আপনি জীবনেও শান্তি পাবেন না। দুনিয়ার সব কষ্ট আল্লাহ আপনাকে দেবেন। আপনার বইয়ের ডেলিভারির সময় যে পেন সেটা আপনার উঠবে। আপনি তখন ব্যথায় ছটফট করতে করতে নিজের গালে নিজে চড় বসাবেন আর নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে টাকলা হয়ে যাবেন। শকুনের দোয়ায় গরু মরে না। আর শোন, পারলে পড়াশোনা করে দেখিয়ে দে, এসব ফালতু রাগ দেখিয়ে কোনো লাভ নেই। আবির কথাগুলো বলে ঠাস করে ইরিনের নাকের উপর দরজা বন্ধ করে দিল। পানির ট্যাপ চালু করে মাথা পানি দিল সে। তার মাথাটা ঘুরছে, ইরিনের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। ঠাস করে ইরিনের গালে একটা চড় বসাতে ইচ্ছে করছে তার। মাথা ফাটিয়ে দিয়েও শান্তি হয়নি ফাজিল মেয়েটার। উল্টোপাল্টা কী সব জঘন্য বদদোয়া করে গেছে তার জন্য, বদ মেয়ে। এদিকে নিজের কাছে প্রতিজ্ঞা করলো ইরিন, এখন থেকে জান প্রাণ লাগিয়ে পড়াশোনা করবে সে, আর কোনো রকম ফাঁকিবাজি করবে না। সাজুগুজু বাদ দিয়ে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আবির মন খারাপ করে বাইরে আসে। সোফাতে আজাদ সাহেব বসে আছে। আজাদের সামনে এসে আবির বলে, বড় বাবা, ঢাকা থেকে আমার 2জন জুনিয়র ছেলে আসবে। মানে সে হলো আমাদের ফুটবল টিমের কোচ। সে এসে থাকবে এখানে। আমি তাকে আনতে যাচ্ছি। যদি কোনো প্রবলেম হয় তাহলে হাসিবদের বাসায় রাখবো। আরে এত বড় বাড়ি থাকতে কেন অন্যের বাসায় সে থাকবে? সোজা তাকে বাড়িতে নিয়ে আয়। আর ফুটবল ম্যাচ তো কালকে, কিন্তু কালকে গো জায়ানের বউ ভাত অনুষ্ঠান। হ্যাঁ, অনুষ্ঠান তো দুপুরে, বিকেলে ম্যাচ। কালকেই কি আমাদের খেলা? প্লেয়ার কই আছে? যাকে আনতে যাচ্ছি তার সাথে প্লেয়াররাও আসবে। আর আমি আছি তো গোলকিপার। ও বলতেই ভুলে গিয়েছি, আমি গোলকিপার কিন্তু। তাহলে আমাদের বাগান বাড়িতে সবাইকে থাকতে বলিস, খাবে দাবে প্র্যাকটিস করবে। বাট এবার টুর্নামেন্ট জিততে হবে। আবির বের হয়ে আসে বাড়ি থেকে, বাইকের কাছে যাবে তখনই গেট ঠেলে ভিতরে প্রবেশ করে হিয়া আর হাসিব। হিয়া দ্রুত আবিরের সামনে এসে দাঁড়ায়। আবিরকে প্রশ্ন করে, ওই ছেলে আপনাকে মেসেজ করলে রিপ্লাই দেন না কেন? কেমন আছো? আগে যে প্রশ্ন করেছি তার অ্যান্সার দেন। মেয়ে মানুষ ভালোবাসে গুরুত্ব দেওয়ার আগে, গুরুত্ব দেওয়ার পর ভালোবাসার ছেলেরা দেখায়, আর মেয়েরা তখন এড়িয়ে চলতে পছন্দ করে। আপনার মতো একটা হামবাকে কোনো মেয়েই ভালোবাসবে না। আমি চাই না আমাকে কেউ ভালোবাসুক,
রহস্যময়কে সবাই ভালোবাসে, তার রহস্য প্রকাশ করার পর সেই মানুষগুলো হেটার্স হয়ে যায়। আমার সাথে এইভাবে কঠিন করে কথা বলবেন না। মেসেজের রিপ্লাই করবেন, না হলে আপনার জিম করা বডিতে পাঞ্চ মেরে নরম করে দেব। আবির মুচকি হাসলো। আরিতাকে ডাকে হাসিব। আরিতা এসে হিয়াকে নিয়ে যায়। হাসিব আসে, আবির স্টেশনে যেতে বলে। হাসিব বাইক চালাচ্ছে, আবির পিছনে বসেছে। হাসিব প্রশ্ন করে, আবির, তোকে যে তুলে নিয়ে গিয়েছিল কে সে? জানি না। এই ব্যাপার নিয়ে কিছু ভাবছিস? ভয়েসটা অপরিচিত হতে পারে, আমার যা ভাবছি তা নয়। পরিচিত কারো ভয়েস ছিল না। জামিলের ভয়েস চিনি, তোর ভয়েসও চিনি। কি তার মানে ভাবছিস ওটা আমি ছিলাম? দ্রুত ড্রাইভ কর। আবির হাসি দিয়ে আর কিছু বলল না। হাসিবের ভয় হতে লাগলো। আবিরের পাগলামি করে খুন করার দৃশ্যটা মনে পড়ল। বস, আবিরকে কি তুলে নিয়ে আসবো? জামিলের লোক হাসান কথাটা বলে উঠল। জামিল সাহেব ড্রিঙ্কসের বোতল থেকে গ্লাসে ড্রিঙ্কস ঢেলে হাসানের দিকে তাকায়। তারপর গ্লাসের সবটা শেষ করে জোরে শ্বাস নিয়ে বলল, উই পোকা চিনিস? হ্যাঁ চিনি। মা বলতো উই পোকা যখন বের হয় তখন অগ্রিম একটা নির্দেশ দেয় যে বৃষ্টি আসতে চলেছে কিছুদিন পর। আরেকটা কথা বলতো, উই পোকা কেবলমাত্র বের হয় মরার জন্য, বেশি করে লাফায় মরার জন্য। দেখবি ওরা মারা যাবার আগে ওদের ডানা ভেঙে পড়ে মাটিতে। তো হা হা হা। উই পোকা খেতে এসে ব্যাঙেরা দেখেছিস কিভাবে জিভ বের করে উই পোকাগুলোকে খেয়ে ফেলে? হ্যাঁ জানি। মজার বিষয় কি জানিস? উই পোকা বৃষ্টি হওয়ার ইঙ্গিত দেয়, কিন্তু ওরা জানেই না বৃষ্টি হলে তাদের ডিবি সবার আগেই নষ্ট হয়। তার মানে কি দাঁড়ালো বলতো? কি? উই পোকা কেবলমাত্র মরতেই আসে, বাঁচতে না। আবিরকে লাফাতে দে, রক্তের বৃষ্টি হবে। ওর শরীরের রক্ত দিয়ে বৃষ্টি হবে, আর সে ছটফট করে মরবে। ওর লাশটা রাস্তার পাশের বৃষ্টির নালায় ভাসিয়ে দিব। তাহলে এত চুপচাপ কেন? ওই যে শিকার করার আগে বাঘ যেমন চুপচাপ বসে থাকে, অপেক্ষা করে সুযোগের, কিন্তু বাঘ তো বাঘই। প্রকৃতি সুযোগের অপেক্ষা করে, কিন্তু আমি সুযোগ তৈরি করে নিই, অপেক্ষা করে। আবির জানে না ওর সাথে কি হতে যাচ্ছে, কিন্তু আমি জানি কি হবে। হা হা হা। আমাকে ভয় দেখায়। ওর কপাল অনেক খারাপ রে, কিন্তু ওর সাহস এত কোথা থেকে আসছে? ওই ওর সাথে একটা ছেলে বেশি ঘোরে না, কি যেন নাম? হাসিব ওর নাম? ওকে তুলে নেওয়ার ব্যবস্থা কর, গেমস খেলবো আবার ওপেনলি। শুনলাম ফুটবল খেলবে ওরা। চল মাঠে দেখা হবে ওদের সাথে। চেয়ারম্যানকে ডাক দে। আরোহীর টিম খেলবে না, চল কথা বলি। জামিল বের হয় বাসা থেকে। জামিল কি তবে জানে আবিরকে কে তুলে নিয়ে গিয়েছিল? হয়তো জানে। আরিয়ান, হিয়া, আরিতা, রিমি বসে আড্ডা দিচ্ছে। ইরিনকে দেখা যাচ্ছে না। সে বই নিয়ে বসেছে নিজের রুমে। সামনে ওর এইচএসসি পরীক্ষা, পড়তে হবে অনেক, না হলে মান সম্মান ওর থাকবে না। আরিয়ান হিয়ার সাথে বেশ মজা করছে। আরিয়ানের এই এক স্বভাব, নতুন কোনো মেয়ে আসলেই সে গায়ে পড়ে ভাব জমাবেই। তারপর মেয়ে পটে গেলে আর আরিয়ান পাত্তা দেবে না। কিন্তু হিয়া একটু বেশিই কটকটি টাইপের। সে আরিয়ানের থেকেও চালু। বুঝে গিয়েছে আরিয়ান তাকে কিভাবে চাইছে। হিয়া উল্টো আরিয়ানের সাথে মজা করতে থাকে। আবির আর হাসিব স্টেশনে এসে পৌঁছালো। অর্ক আসে কিছু সময় পর। আবিরের সামনে এসে দাঁড়ায়। আবিরকে প্রশ্ন করে, আমরা চাইলেই তো গাড়ি নিয়ে আসতে পারতাম, তাহলে কেন এভাবে আসলাম? মাইন্ড গেম আছে এখানে একটা, সময় হলে বুঝবি। হাসিব, অটো ঠিক কর, সবাইকে অটোতে করে নিয়ে যেতে হবে। তুই একা বাইক নিয়ে চলে যা, আমি আর অর্ক অটোতে করে আসছি। আবিরের কথা মতো হাসিব সব কিছু করে। আবির অর্কের সাথে অটোতে উঠল। একটা অটোতে দুজন, আবির আর অর্ক বসে আছে। অর্ক আবিরের অ্যাসিস্ট্যান্ট। অর্ক বলল, পেছনের অটোতে যারা আছে ওরা সবাই স্পেশাল ফোর্স, আর ওরা সবাই হাইলি কেয়ারফুল ফুটবলারও। আমি কিন্তু খেলবো। হ্যাঁ, তুমি কোচ হিসেবে খেলবে। তোমার কাজ হলো মাঠের বাইরে সবকিছু ফোকাস রাখা। আচ্ছা বুঝেছি, কিন্তু এই প্রথমবার অটোতে উঠলাম আমি। মিশনের জন্য 10 কিলোমিটার হেঁটে যেতে হবে। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু আমরা তো এখন ফুটবল খেলবো, তাই না?
কিন্তু ফুটবল খেলাটা মিশনের অংশ। তোমাকে যে অটোতে করে নিয়ে যাচ্ছি সেটাও মিশনের অংশ। মানে? আর হ্যাঁ, তোমাকে চাকরিতে কোন গাদা রাখছিল? জি স্যার, ওইটা আপনিই রাখছিলেন। শাট আপ। আমাকে তুলে নিয়ে গিয়েছিল জানো তো? হ্যাঁ। তার মানে হলো তারা শুধু সেদিন থেকে নয়, আকাশকে মারার পর আর জামিলের সাথে ঝামেলার পর থেকেই পিছু নিয়েছে আমাকে। তার মানে এখন যদি আমি ভিআইপি ভাবে কাউকে আনি এখানে, তাদের একটা সুযোগ হবে আমাকে ডমিনেট করা। আবির মিশনের সময় কোনো দুর্বলতা পিছুটান রাখে না, কোনো প্রমাণ রাখে না। যখন নিজেদের কাছে টাকা ক্ষমতা সবই আছে, তাহলে কেউ আমাদেরকে চিনে ফেলুক সেটা তো হতে দেওয়া যাবে না। হুম স্যার, ঠিক বলেছেন। আর তোমাকে এনেছি এখানে বিশেষ কারণে। ও হ্যাঁ, আমাকে এখন থেকে স্যার ডাকা বন্ধ করো। স্যার বাদে যা মন চাই তাই বলতে পারো। আবিরের সাথে চুপচাপ বসে থাকে অর্ক। আবিরের মাইন্ড গেম বোঝা মুশকিল। আপাতত আবির যা বলবে সেটা শোনা ছাড়া আর কিছুই করার নেই অর্কের। বেশ কিছু সময় পর অটোগুলো এসে থামে আজাদের বাড়ির সামনে। সবাই অটো থেকে নামে। হাসিব সেখানেই ছিল। অন্যদের হাসিব আজাদের বাংলো ঘরে নিয়ে যায়। আবির অর্ককে নিয়ে ভিতরে আসতে থাকে। মেইন দরজার কাছে এসে আবির কলিং বেল চাপতে যাবে, তার আগেই দরজা খোলার শব্দ আসে। আবির দেখে তার জুতোয় কাঁদা লেগে আছে। সেটা মোছার জন্য একটু সরে এসে মুছতে থাকে। ঠিক তখনই দরজা খুলে দ্রুত বের হয় আরিতা। আর আরিতা এসেই অর্কের সাথে জোরে ধাক্কা লাগে। অর্ক টাল সামলাতে না পেরে আর এমন হঠাৎ আক্রমণে উল্টে পড়ে যাচ্ছিল। পড়ার ঠিক আগ মুহূর্তে অর্ক আরিতার হাত ধরে ফেলে নিজেকে পড়া থেকে বাঁচাতে। কিন্তু অর্কের ভারী শরীর, তার উপর আচমকা এমন টান পেয়ে আরিতাও নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই অর্কের উপরেই ঠাস করে পড়ে গেল। আরে আরে, কে এভাবে কখন আসলো? এই কে আপনি? আপনি কে? আমার ওপরে এসে পড়লেন কেন? ভাগ্য ভালো যে আপনি হাতির মতো মোটা না। বাপরে, না হলে আমার শরীর চ্যাপটাতে হতোই, সেটা মাটির সাথে মিশে যেত। এই কি বলছেন? আপনি যে পাথরের মতো শক্ত সেটা জানেন? এর থেকে মাটি অনেক নরম। বাপরে। ও আচ্ছা, আর আপনি মনে হয় তুলোর মতো নরম। ভাগ্যিস গায়ে কেবল হাড় ফড়িং এর মতো চিকনা শরীর বলে আজ বেঁচে গিয়েছিলাম আমি। ওঠেন, লজ্জা শরম নেই? আবলা হাবগবা একটা কিউট ছেলের ওপরে অত কিছু হামলা করলেন। আপনাকে আমি খুন করব বলে দিলাম। এই আরি, তুই এখানে কেন? বান্দরদের মতো লাফিয়ে অর্কের উপরে এসে পড়লি? সর বলছি। আবিরের ঝাড়ি খেয়ে আরিতা চমকে ওঠে। আসলে ভিতরে ওরা দৌড়াদৌড়ি করছিল। হিয়া তাকে ধরছিল, কারণ আবিরকে নিয়ে আরিতা কথা বলে হিয়াকে রাগায়। সেই জন্য হিয়া তাকে দৌড়ানি দিচ্ছিল। আর সেই কারণে আরিতা দ্রুত এসে দরজা খুলে দ্রুত বের হতে চেয়েছিল, কিন্তু ভিতর থেকে কে জানতো যে বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ব্যাস, দরজা খোলার সাথে সাথেই আরিতা এসে পড়ে অর্কের উপরে। আরিতা কোনো রকমে উঠল। আবির অর্কের দিকে হাত বাড়ায়। অর্ক উঠতে আবির বলল, লাগছে নাকি? না স্যার, না মানে ভাইয়া লাগেনি। এমন একটু শুকনো শকনের ধাক্কায় কি ব্যথা লাগে? ওই আমি শুকনো শুকন? আপনি একটা হলো মোড়ক। স্যার, মানে ভাইয়া হলো মোড়ক কি জানো? শাট আপ। টাল সামলাতে পারো না, আবার বলে ধাক্কায় কিছু হয় কি না। আরিতা বান্দরের মতো না লাফিয়ে যা পড়াশোনা কর। হা 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 হা। যাক, চিড়িয়াখানাতে বহুদিন যায়নি, এখানে এসে বাদর দেখলাম, তাও আবার লেজ ছাড়া। ভাইয়া, ওনাকে আমি কিন্তু খুন করব বলে দিলাম। চুপ কর, অর্ক ভিতরে আয়। আবিরের ঝাড়ি খেয়ে দুজনে চুপ হয়ে যায়। অর্ক ভিতরে আসে। বাড়ির সবাই তখন বসে আড্ডা দিচ্ছে। আবির বলে, বড় বাবা, এটা ফুটবলের কোচ, নাম অর্ক। এ বাচ্চা ছেলে তোর থেকেও তো জুনিয়র। তাতে কি, সে অনেক ট্যালেন্টেড, সে এইখানে থাকবে। বাড়িতে এতগুলো মেয়ে ছেলে আছে, বুঝি না কেন অন্য মানুষদের বাড়িতে এনে রাখতে হবে। আমি অন্য কারোর সাথে কথা বলছি না, আমি অন্য কারোর বাড়িতে থাকার কথা বলছি না। তাই ভালো হয় নিজের মুখটা বন্ধ রাখতে। আমি তোর সাথে কথা বলছি না। আরে থামো তো সব। যা আবির, অর্ককে ভিতরে নিয়ে একটা রুম দেখিয়ে দে। আবির আর কিছু না বলে দ্রুত চলে আসে সেখান থেকে। সিঁড়ি ডিঙিয়ে উঠছে ওরা দুজন। অর্ক পিছনে ঘুরে তাকায়। আরিতা তাকে দেখছে। অর্ক জিভ বের করে ভেঙচি দিল। আরিতা ঘুষি দেখায়। অর্ক দ্রুত হাঁটে। একটা রুমে এসে আবির বলে, এটাতেই থেকো।
আর সবার সামনে স্যার স্যার করবা না, তুমি করে বলবা, তুমি তুই করে বলবা। ঠিক আছে স্যার। না মানে এখন তো কেউ নেই, তাই স্যার বললাম। স্যার একটা কথা ছিল। বলো। ওই যে ওই মেয়েটা যে ধাক্কা দিল, ওই মেয়েটার নাম কি? কেন রে? না মানে মেয়েটা কিন্তু দেখতে খুব সুন্দর, এত সুন্দর কেন? চুপ, রেস্ট করো। আর মেয়েটার নাম আরিতা। আরি বলে তো ডেকেছিলাম, শুনোনি? না মানে তখনই মেয়েটাকে দেখেছিলাম প্রথম দেখায়, কেমন যেন প্রেম প্রেম পাচ্ছে স্যার। আপনি কি একটু টিপস দেবেন? শাট আপ, টেক রেস্ট। আবির চলে যায় রুম থেকে। অর্ক আবিরের ঝাড়ি খেয়ে বসে পড়ে বিছানায়। তারপর সকালে আবির ঘুমোচ্ছে। আজাদ সাহেবের বাড়িতে আজকে প্যান্ডেল ঘেরা হচ্ছে। আজকে বিয়ের বৌভাত অনুষ্ঠান। এটা আজাদ সাহেবের বাড়িতে করা হচ্ছে। আবিরের ঘুমটা আচমকা ভেঙে গেছে। আচমকা ভাঙার পিছনের কারণ হলো জোরে মিউজিক স্টার্ট করা হয়েছে। 4টে সাউন্ড বক্সে গান বাজছে। আবির ওয়াশরুমে গিয়ে ব্রাশ করে নিল। এখন আর ঘুমোতে পারবে না সে ভালো করেই জানে, তাই ব্রাশ করে চুলগুলো আরও এলোমেলো করে দিল। চুলগুলো চোখের উপর দিয়ে নিচে চলে এসেছে আবিরের, নাক বরাবর লম্বা চুল। আবির রুম থেকে বের হলো, উঠোনে এসে দাঁড়ায়। উঠোনে এসে সে অবাক, কারণ এই গানে ডান্স করছে অর্ক আর আরিতা। আবির অবাক হয়ে তাকিয়ে আছে। আবির ঘুরে তাকায় চারপাশে, ইরিনের হাতে বই। বাহ, আবির তো আরও অবাক হয় ইরিনের কাণ্ড দেখে। চেয়ারে বসে বই মেলে একটু করে পড়ছে আর ডান্স দেখছে। ইরিনের পাশে আরিয়ান। আবির চুপচাপ বুকে হাত বেঁধে দাঁড়িয়ে অর্কদের নাচ দেখছে। অর্ক যে নাচতে পারে জানতো না আবির। বেশ ভালোই নাচছে দুজন। হঠাৎ কে যেন আবিরের পাশে এসে দাঁড়িয়েছে। ঘুরে তাকাতেই দেখে হিয়া। আবির চমকে ওঠে। আবির হিয়ার দিকে তাকাতেই অনুভব করে আরেক পাশে কে যেন এসে দাঁড়িয়ে আছে। ঘুরে তাকাতেই দেখে সিমি। হায় হায়, আবির দুই মেয়ের মাঝে কি করবে? আবির সিমিকে কিছু বলার আগেই দেখে রিমি তাকে ডাক দেয়। আবির একটা জোরে শ্বাস নেয়। আবির সেখান থেকে চলে আসার জন্য পা বাড়াতে যাবে, তার আগে হিয়া আবিরের হাত ধরে ফেলল। আবির দ্রুত হাত ছাড়িয়ে নেয়। আবির বলে, এখানে কি? যাও আনন্দ করো। একা করব না, চলেন আপনার সাথেই আনন্দ করি। আমার সাথে কেন? এখানে দেখে অনেক ছেলেরা আছে, তাদের মধ্যে থেকে একজনকে খুঁজে নাও, মজা পাবা আরো। চুপ, দেখেন অর্ক আর আরিতা দুজনেই শত্রু, তারপরও নাচ করছে কেন জানেন? কেন? কারণ ডেয়ার দেওয়া হয়েছে। ওরা নিজেরাই ডেয়ারে ফেঁসে গেছে। এখন ডুয়েট ডান্স করছে। 1 ঘন্টা রিহার্সাল করার পর ডান্স করছে দুজন। আমাকেও ডেয়ার দিয়েছিল সবাই নাচে, বলেছি আমার পছন্দের কাউকে নিয়ে ডান্স করব। এখন চলেন ডান্স করব। কি? আমি ডান্স? বলি আমার মতো একটা ভয়ঙ্কর ছেলে করবে ডান্স? ভয়ঙ্কর? ছেলেটা কে? আমি আবার কে? আপনি ভয়ঙ্কর? ভাব দেখে তো মনে হয় না কখনো ভয়ের ঠেলায় কাঁটা চামচ হাতে নিয়েছেন। হাসিয়েন না, চলেন নাচ করব। না না, এই তুমি যে এমন বান্দর মেয়ে তা তোমার ভাই জানে? হ্যাঁ জানে, আর সবটাই জানে না। আপনাকে যে আমি মেসেজ করি সেই সব জানে না। জানে আপনি আমাকে পাত্তা দেন না, বজ্জাত ছেলে। ইরিন বইয়ের মুখ থেকে ডান্স দেখার জন্য একবার মুখ তোলে। তখনই চোখ পড়ে দূরে আবির আর হিয়া কথা বলছে। হিয়া তো খিলখিলিয়ে হাসছে, বুঝতেই পারছে ইরিন। ইরিনের অনেক রাগ লাগছে। হিয়াকে তার এমনিতেই সহ্য হয় না, একটু বেশি ঢঙি লাগে ইরিনের কাছে। আর তার বেস্ট ফ্রেন্ড আবার হিয়া, সেই জন্য ইরিন তেমন কিছু বলতে পারে না। ইরিন হাতে দ্রুত বই নিয়ে এগিয়ে আসে ওদের সামনে। ইরিনকে দেখে হিয়া কিছুটা বিরক্ত হয়। আবির মনে মনে বলে, যাক বেঁচে গেছি। ইরিন বলে, আবির ভাইয়া, আপনি তো ইংলিশে অনেক ভালো, আমাকে একটু কমপ্লিটিং সেন্টেন্স বিষয়টা বুঝিয়ে দেবেন? অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না। এরি বউ, তুমি এখানে বই নিয়ে আসছো কেন? হঠাৎ এত পড়া ধরেছো কেন? তুমি না টেস্টে ফেল করেছো? চুপ থাক সেমরি, আমি তোর সাথে কথা বলছি। তোর এত ঢং করে বলা লাগবে না। ফেল করেছি নাকি পাশ করেছি, কখন পড়বো নাকি পড়বো না। এই, আপনি না ওই দিন কতগুলো বকা দিলেন আর কত থাপ্পড় দিলেন, এখন কি বোঝাবেন? এমন করে কথা বলো কেন? আর উনি এখন পড়াবে না, ডান্স করবে, তাই না আবির? আবির? এই, উনি না তোর থেকে কত বড় বলতো? আবির বলছিস কেন? বেয়াদব কেন এত তুই? আচ্ছা থাক, বাদ দে, পরে পড়বো। তুই নাচ দেখ, আমি এখন হিয়ার সাথে বিজি। যা ভাগ। কি অপমান!
ঠিক আছে। ইরিন চলে গেল। আবির একটু রাগাতে চেয়েছিল ইরিনকে। ইরিন এসে সোজা মিউজিক অফ করে দেয়, মাইক্রোফোন হাতে নিয়ে বলে, আমি ডান্স করব, আমার সাথে আরিয়ান ভাইয়াও ডান্স করবে। আসুন আমরা ডুয়েট ডান্স করি। আবির অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরিনের দিকে। আবির যদি একটু তেড়ামি করে, ইরিন তার ডাবল তেড়ামি শুরু করে দেয়। ছোট থেকে ইরিনের চুলগুলো স্ট্রেট ছিল। ছোট থেকেই যদি সে যেটা নেবার সেটা নিয়েই ছাড়বে, না পেলে তুল কালাম করবে। সবাই বলতো চুল সোজা স্ট্রেট হওয়া মেয়ে এমনই জেদি। আরিয়ান তো লাফিয়ে ওঠে, দ্রুত ইরিনের কাছে চলে আসে। আরিয়ান বলে, আমি তো নাচতে পারি না, তবে তুমি যেহেতু বলছো তাই আর না করতে পারিনি। চলো শুরু করি। নাচ পারেন না তাতে কি, আমি তো পারি, আমার সাথে খালি থাকলেই হবে। গান বাজতে শুরু করলো। ইরিনের হাত ধরলো আরিয়ান। তখনই আবির পকেটে হাত দেয়। ফোন বাজেনি। তারপরও আবির ফোনটা কানে ধরে হিয়াকে বলে, আমার একটা কল এসেছে, বসো আসছি। আবির ফোনটা কানে ধরে বাড়ি থেকে বের হয়ে আসলো। ইরিন তাকিয়ে দেখে আবির নেই। সে নাচের মাঝখানে আরিয়ানকে রেখে চলে আসে ভিতরে। আরিয়ান বোকার মতো দাঁড়িয়ে দেখতে থাকে। আবির বাইরে পায়চারি করছে। সৈকত সাহেব আজাদের বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। কি মনে করে আবিরের দিকে তাকালেন উনি। আবিরও তাকিয়ে আছে সেদিকে। হঠাৎ সৈকত সাহেব এগিয়ে আসে আবিরের দিকে। আবির ঘাবড়ে যায়। সৈকত সাহেব আবিরের সামনে এসে বলে, তোমাকে ধন্যবাদ এমডি সেলের থেকে আমাদের মেয়েকে বাঁচানোর জন্য। তবে একটা জিনিস বুঝতে পারছি না, সেদিন ইমরানকে যেভাবে জীবন কথা শুনিয়েছিল আমাদের সামনে, ওর তো এখনও রোজ আমাদের বাড়ির সামনে আসার কথা, ইমরানকে ডাকাডাকি করা, কিন্তু জীবনকে দেখছি না। আর অদ্ভুত না বলো? আপনি কি চাচ্ছেন, এরিনকে সে ডিস্টার্ব করুক? না না, সেটা বলিনি। থানায় নিয়ে গেছিল আজাদ। অফিসারকে তোমার কথা বলতেই সে দাঁড়িয়ে পড়ে। চোখে মুখে একটা বিশাল ভয় আর চিন্তার ছাপ দেখি। তোমাকে যে জীবন তুলে নিয়ে গেছিল সেটার জন্যে না, অন্য ভয় ছিল। তারপর যখন শুনে জীবন তোমাকে তুলে নিয়ে গেছে, খুঁজতে হেল্প করতে হবে তার, সে হেসে দেয়, হাসি দিয়ে বোঝায় তোমার কিছু হবে না। আসলেই তোমার কিছু হয়নি। ওদের হাতে অনেক অস্ত্র দেখেছিলাম, ফিরে এলে কোনো চোট ছাড়াই, নতুন বাইক নিয়ে আসলে, এত টাকা কোথায় পেলে? আজীবনকেই দেখা যাচ্ছে না কেন? জামিল তো সেদিন এসেছিল জীবনকে খোঁজার জন্যে, তাহলে জীবন কোথায়? আবির অন্যদিকে তাকিয়ে আছে। আবির মাস্টার মাইন্ড, এমন প্রশ্ন তাকে কেউ না কেউ করবেই, কিন্তু সৈকত সাহেব করবে এমন প্রশ্ন সে কখনোই ভাবেনি। আবির উত্তেজিত না হয়ে খুব শান্তভাবে বলল, জীবন আমাকে নিয়ে গিয়েছিল ঠিকই। ঢাকাতে আমি যে ফ্ল্যাটে থাকি তার নিচতলাতে রাজ নামে একটা ভাই থাকে। উনি হলেন র্যাবের একজন অফিসার। আমাকে তিনি ছোট ভাইয়ের মতোই ভালোবাসে। এখান থেকে যাওয়ার পর ওনার সাথে পরিচয়, ভালোবেসে অনেক। বোঝেন তো, ছোট্ট ভাই আমি। তো জীবন যখন আমাকে তুলে নিয়ে যাচ্ছিল তখন ওনাকে মেসেজ করে বলেছিলাম, ভাইয়া বিপদে পড়েছি, হেল্প করো। তখন উনি লোকেশন ট্র্যাক করে আমাকে সেভ করে। আমাকে যে জীবন তুলে নিয়ে গেছে, ওদের হাতে অস্ত্র ছিল, সেই অস্ত্রের কারণে ওরা জীবনকে নিয়ে যায়। এখন আমি কিভাবে বলবো যে জীবন কোথায়? আর বাইকটা ওনারই, আমাকে পাঠিয়ে দিয়েছে কাজের সুবিধার জন্য। ও, তাহলে এখানে তোমার কাজটা কি? আসলে আমি ঢাকাতে একজন লেখক হিসেবে পরিচিত। আমার লেখালেখির জন্য এখানে আসা। এই গ্রামের উপর একটা থিসিস তৈরি করেছি, সেখান থেকে একটা বিষয় ভিত্তিক কিছু লেখার চেষ্টা করেছি। এটা হয়ে গেলে চলে যাব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কেন? এই যে আমাকে থাকতে দিয়েছেন, চিন্তা নেই, আমি চলে যাব দ্রুতই। খুব তাড়াতাড়ি আমার কাজ শেষ হয়ে যাবে। সৈকত সাহেব দ্রুত চলে যায় আবিরের সামনে থেকে। আবির জোরে একটা শ্বাস নেয়। গম্ভীর লোকটার সাথে 10 বছর পর কথা হলো আবিরের। ছোট থেকেই আবিরকে তার সহ্য হতো না। আরিয়ানকে বেশি প্রাধান্য দিয়েছে। প্রাধান্য দেওয়ার পিছনেও একটা কারণ আছে। আরিয়ান যে দোষ করতো তা আবিরের উপরে চাপিয়ে দিত। আবির ছোট, তাই সেভাবে নিজেকে প্রমাণ করতে পারতো না, আর জিতে যেত বারবার আরিয়ান। আবিরের মনে আছে, আরিয়ান একবার খেলতে গিয়ে একজনকে মারছিল অনেক। আবির তাকে থামায়। সেটা নিয়ে সৈকত সাহেবকে সেই ছেলের বাবা বিচার দেয়, কিন্তু আরিয়ান সম্পূর্ণ দোষ দেয় আবিরের উপরে। সেই কারণে আবিরকে মার খেতে হয় অনেক। আবির যেটা পছন্দ করত, আরিয়ানের ঠিক সেটাই লাগবে, আর আবিরকে সেটা কখনোই এনে দিত না, সেটার ব্যবস্থা করত আরিয়ান।
প্রথমবার যখন আরিয়ানের গা থেকে সিগারেটের গন্ধ পায় সৈকত সাহেব আরিয়ানকে মারতে যাবে তার আগে আরিয়ান কাঁদো কাঁদো গলায় বলেছিল, বাহ, সব দোষ আমার। আমি কি করেছি? গা থেকে সিগারেটের গন্ধ আসছে, তাই না? কিন্তু জানতে চাইবে না এই সিগারেটের গন্ধ কোথা থেকে আসলো? জানি বিশ্বাস করবা না, কিন্তু বড় ভাই হয়তো আমি, সব আমার দেখতে হয়। আরিয়ানের কথা শুনে সৈকত সাহেব থামে। আবিরকে ডাক দেয় তিনি। আরিয়ান বলে, আবির সিগারেট খাওয়া ধরেছে, আমি ওকে পাকড়াও করি, হাত থেকে সিগারেট কেড়ে নেয়। গা থেকে তো গন্ধ আসবেই আমার, একবার ওর গা শুকে দেখো কার থেকে আসছে গন্ধ। আবিরের মনে পড়ে খানিকটা আগে সে আরিয়ানকে সিগারেট খেতে দেখেছিল। সে নিজেই যখন ধরা পড়ে আবিরের কাছে, আবিরের গায়ের উপরে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকে। তারপর আবিরের হাতে সিগারেট ধরিয়ে বলে, ভাই, বাবাকে বলিস না, সরি। হাত থেকে সিগারেট নিয়ে আরিয়ান বাড়ির দিকে আসে, পিছু পিছু আবিরও আসে। আরিয়ানের থেকে কথাগুলো শুনে সৈকত সাহেব আবিরকে বেল্ট দিয়ে পিটিয়েছিল। কেউ দেখতে আসেনি। এমন ঘটনার পর থেকে আবির বেয়ারা। সেদিনের পর থেকেই আবির সিগারেট খাওয়া শুরু করে, কারো কথা না শুনেই চলে। আবির কথাগুলো ভাবছিল এতক্ষণ। আবির চায়ের দোকানের দিকে এগিয়ে যায়, চায়ের দোকানে এসে বসে। হঠাৎ একটা গাড়ি আসলো দোকানের সামনে। গাড়ির ভিতর থেকে জামিল নামলো, আবিরের পাশে এসে বসলো। দোকানদারকে দুটো সিগারেট অর্ডার করে আবিরকে বলল, একটা আলাপ সেরে ফেলতে এসেছি। পৃথিবীতে একটা মানুষের পরিবার আপনজন থাকে, পরিবারের অনেক মানুষ থাকে, কিন্তু তাদের মধ্যে একজন বা দুজন খুব প্রিয় বা আপন হয়। সেই আপন মানুষের সামান্য কিছু হলেই নিজের কষ্ট লাগে। জীবন আমার সেই প্রিয় ছেলের মধ্যে একজন। হঠাৎ করেই সে গায়েব। বিষয়টা যত সহজে মেনে নিয়েছি, অতটা সহজ কিছুই না। আমি জানি আপনি তা মেনে নিতে পারছেন না। দেখেন, আমার ঝামেলা করার কোনো ইচ্ছে নেই। আপনি অনেক বড় পর্যায়ের লোক। আপনাকে একটা ওয়ার্নিং করি, আপনি এই অবধি যা যা করেছেন তার সব কিছু থানায় প্রকাশ করুন। এটা তো আপনার ভালো। আহা, পিঁপড়া খুব ক্ষুদ্র প্রাণী, কিন্তু যখন সে কামড় দেয় তখন কিন্তু মুখ দিয়ে নিজের অজান্তেই আহ শব্দটা বের হয়। গুড বাই। শুনেন মিস্টার জামিল সাহেব, একটা পিঁপড়ে কামড় দিলে কেউ সে একটা পিঁপড়েকে মারে না। অনেকে আছে পিঁপড়ের বাসা অবধি ধ্বংস করে দেয়। তাই যে পিঁপড়ের কামড়ের কথা বলছেন, সে পিঁপড়ের জন্য আবার যেন সব পিঁপড়া বাসা নষ্ট না হয়ে যায়। এতে বাকি পিঁপড়ারাও মরে যাবে, শুরু হবে মৃত্যুর খেলা। জামিল সাহেব আর কিছু বলল না, উনি সেখান থেকে চলে যায়। দুপুরে জায়ানের শ্বশুর বাড়ি থেকে লোকজন এসছে। অর্ক, হাসিব, নেহাল, রাব্বি সবাই খাবার সার্ভের জন্য প্রস্তুত। অর্ক শরবত আনছিল। হঠাৎ আরিতার সামনে এসে দাঁড়াতেই শরবতের পানি আরিতার শাড়িতে গিয়ে লাগে। অর্ক রেগে বলে, এই, আপনার চোখ কি সবসময় পেছনে থাকে? আপনার পেছনে থাকে, সেজন্য বারবার এমন ধাক্কা দেন। চুপ করেন তো, আপনি একটা বোরিং। এই থামো তোমরা, সবাই এসে বসে গেছে, আমি শরবত নিয়ে যাই। নেহাল এসে আগে জেবাদের টেবিলে শরবত দেয়। জেবার সাথে কয়েকবার চোখাচোখি হয়েছে। জেবার সাথে নেহালের চ্যাটিং হয়। দুজনে বেশ এগিয়ে যাচ্ছে। আবির বাড়ির ভিতরে সোফাতে বসে আছে, সবাই বাইরে। সোফাতে বসে ফোন চাপছে সে। ইরিন শাড়ি পরে বের হচ্ছে। আবির ডাক দেয়, কি রে, তুই কোথায় যাচ্ছিস এমন শাড়ি পরে? কোথায় আবার? কলেজে। দুপুরে কিসের কলেজ তোর? দেখছেন না আজ অনুষ্ঠান হচ্ছে, মেয়েরা সবাই শাড়ি পরেছে, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? তোর শাড়ি পরতে হবে না, যা রুমে গিয়ে এখনই ফর্মাল ড্রেস পর। মানেটা কি? শাড়ি পরবো না মানে? আজব। আমি বারণ করছি তাই পরবি না, যা রুমে যা। পরবো না? আমি শাড়িই পরবো। সবাই কত সুন্দর করে সেজেছে। সবাই সাজুক, তোকে আমি বারণ করেছি মানে তুই পরবি না। শুনবো না আমি। দেখ, চর খাবি বলে দিলাম। আরে, এমন খাটাসের মতো ব্যবহার সবসময় কেন করেন আমার সাথে? চুপ থাক। আমি পরবো মানে পরবো, কারোর বারণ শুনবো না। ইরিন শাড়ি পরেই বের হলো। আবির রাগে আর কিছু বলে না। সে কিছু সময় পর বাইরে আসে। আরিয়ান আর ইরিনকে দাঁড়িয়ে থাকতে দেখেও। আরিয়ান ইরিনকে বলছে, আমি ভাবতেই পারিনি তুমি শাড়ি পরবে, আর তোমাকে শাড়িতে এত সুন্দর লাগবে বুঝিনি। এজন্য শাড়ি পরানোর প্ল্যান ছিল। সবার সামনেই বলেছিলাম মেয়েরা শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি। আমাকে সবকিছুতেই সুন্দর লাগে। আবির বুঝে যায় ইরিন কেন শাড়ি পরেছে আর তার কথা কেন শোনেনি। আবিরের রাগ লাগতে শুরু করে। তারপর
আবির খাবার খেতে বসে সবার থেকে আলাদা। যারাদের বাড়ি থেকে যারা এসেছিল তারা সবাই খাবার খেয়ে নিয়েছে। আবির সবার শেষে বসেছে। সে নিজেই নিজের খাবার তুলে নিয়ে খাচ্ছে। হঠাৎ সেখানে হিয়া আসে, আবিরের দিকে তাকিয়ে থাকে। আবির বলে, আসিফ কোথায়? রিমির সাথে ব্যস্ত। দেখলাম অনেক নতুন হিরোদের মতো ছেলেরা আসছে, তা কেউ তোকে তাকাচ্ছে না? কেন তাকাবে না? আমি কি কম সুন্দরী নাকি? তাহলে পাত্তা দিচ্ছে না? কেন দেব? আমার কাউকে ভালো লাগে না। দেখতে কি অসুন্দর নাকি দাদা? না, সেটা বিষয় না, তবে আমার অন্য কাউকে ভালো লাগে না। তাহলে কাকে ভালো লাগে? আবিরের প্রশ্ন শুনে হিয়া কিছু সময় চুপ হয়ে বসে থাকে। আবির তারপর নিজের মতো খেতে থাকে। হঠাৎ হিয়া বলে, আমি আপনাকে ভালোবাসি, তাই অন্য কাউকে ভালোই লাগে না। আমার আপনাকেই চাই। হিয়া কথাটা বলে দৌড়ে চলে যায়। আবির হাঁ করে তাকিয়ে থাকে হিয়ার চলে যাওয়ার দিকে। আবির দ্রুত খাবার শেষ করে বাইরে আসে সে। নেহাল আসলো আবিরের কাছে, আমতা আমতা করে বলল, আবির, একটা হেল্প করবি? কি, টাকা নাকি বাইক লাগবে? একটাও না, ওই যে জেবা নামের মেয়েটা দেখছিস, যারা ভাবির বোন, ওকে আমি পছন্দ করে ফেলেছি রে। কিন্তু মনে হয় মেয়েটা বন্ধু ছাড়া আর বেশি কিছু হতে চায় না। কি করি বলতো? লেগে থাক, তবে অতিরিক্তভাবে লেগে থাকার দরকার নেই। মেয়ে যদি তোকে পছন্দ করে, তুই তার জন্য সামান্য কিছু করলে সে তোর থাকবে, তোর কাছে খুশি হবে। তবে হ্যাঁ, প্রেম হঠাৎ চলে আসে, তবে ভালোবাসার আগে একটু ভেবে নিস। পরে কিন্তু কিছু হলে সব মেনে নিতে পারবি তো? পরে আর কি হবে? বাড়ির সবাই মেনে নেবে না তো? তুই আছিস, সেটা নিয়ে ভাবিস না। পারবি তো ভালোবেসে থাকতে? পারবো। তাহলে আরো কিছুদিন পর প্রপোজ করিস। ম্যাচ আছে, চল খেলতে হবে। আবির বাগান বাড়িতে আসে। 25 জন মতো প্লেয়ার, তারা সবাই স্পেশাল আর্মি অফিসার। আবির সামনে আসতেই সবাই উঠে দাঁড়ায়, সালাম দেয় আবিরকে। আবির বলে, কলাপাড়া ফুটবল ক্লাবের সাথে আমাদের ম্যাচ। শুনেছি সেখানে ভালো প্লেয়ার নিয়ে আসা হচ্ছে। আমাদের টার্গেট হাফ টাইমের আগে একটা গোল করা। যেভাবেই হোক গোল করতেই হবে। স্যার, চিন্তা নেই, আমি নম্বর 9 পজিশনে প্লেয়ার। গোল করার দায়িত্ব আমার। তবে রেফারি যদি খারাপ সিদ্ধান্ত নেয়, কিছু করার নেই। রেফারি হেডসেল, উনি ভালো মনের মানুষ, অন্যায়কে তিনি প্রশ্রয় দেন না। আর ভালো মনের রেফারি তিনি হলেও, তাহলে সবাই রেডি হয়েও। ইয়েস স্যার। সারা এলাকাতে মাইকিং শুরু হয়ে গেছে। আজকে আবিরদের খেলা। হাই স্কুল মাঠে ছোটোখাটো বিশাল স্টেডিয়াম বানানো। সবটা করেছে জামিল সাহেব, প্রধান অতিথি তিনি। সবাই মাঠে এসে গেছে, চারপাশে দর্শক। কলাপাড়া টিমের প্লেয়াররা অনেকক্ষণ ধরে গা গরম করছে। আবিরদের জন্য একটা নির্দিষ্ট স্কুল ঘর দেওয়া হয়েছে, সেখানে সবাই রেডি হচ্ছে। 11 সেটের প্লেয়ার। খেলা শুরু হওয়ার এখনও 10 মিনিট বাকি। আবির রেডি হয়ে বের হলো। আজাদ সাহেব এগিয়ে আসে। আবির, জিতবো তো আমরা? সেটা ম্যাচ শুরুর পর বিষয়, দেখতে থাকেন কি হয়। ভরসা আছে পারবি? এত দর্শক কেন? মাত্র 5 থেকে 7 হাজার দর্শক হয় এখানে। ফাইনালে তা 10,000-এর কাছাকাছি। এমনি এমনি এখানকার ফুটবল জনপ্রিয় হয়নি, বুঝেছিস? আচ্ছা, নামলাম। বেস্ট অফ লাক। আবির চলে আসে আজাদের সামনে থেকে। আবির যখন নামতে যাবে তখন আরোহী এসে দাঁড়ায় সামনে। আবির আরোহীকে দেখে বলে, আর হ্যাঁ, আপনি এতক্ষণ ভরসা পাচ্ছিলেন না যে জিতব, এখন পেলাম। আপনাকে দেখে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে, প্রেমের অনুভূতি, বুঝলেন? প্রেম মানে কি? না মানে জিতবো সেটার প্রেম। আপনার কি মনে হয়েছে আপনার প্রেমের কথা বলবো? নেভার। হেরে গেলে তো সোজা বাড়ি, জিতলে কিন্তু বুঝেন কি চাইবো। জিততে পারবেন না। আচ্ছা, খেলাতে হার জিত থাকবেই, রেজাল্টের পরিচয়। তবুও বেস্ট অফ লাক। আমি ফাইনালে আপনাকে দেখতে চাই। ইস, ফোন আছে আপনার কাছে? কেন? লকটা খুলে দেন তো, বলছি। আরোহী লক খুলে আবিরের হাতে ফোনটা দেয়। আবির ফোনের ক্যামেরা অন করে স্টাইলে পোজে দাঁড়িয়ে একটা সেলফি তুলল। তারপর আরোহীর কাছে ফোনটা দিয়ে বলল, এ নেন, এখন থেকে সবসময় দেখিয়েন। ফাইনালের আগে থেকে ভালো করে দেখবেন, কেমন? ফাইনালে আমি জিতলে কিন্তু অনেক দামি কিছু চাইতে পারবো, মনে রাখবেন মিস আরোহী।
আবির কথাগুলো বলে চলে যায়। আবিরের পিছনে ওর সব টিমমেটসরা আসতে থাকে। আবির ক্যাপ্টেন। এটা আসলেই একটা স্টেডিয়াম, তবে প্রফেশনালি না হলেও 5,000 দর্শকের জন্য তৈরি করা। বোঝা যাচ্ছে জামিল সাহেব ভালো মতো টাকা খরচ করেছে এখানে, কিন্তু এত টাকা খরচের পিছনে কারণ কি? সব কিছু রেডি। আবির দৌড়ে আসে অর্কের কাছে। অর্ককে বলে, জামিল সাহেব এসেছে, ভিআইপি আসনে বসা। ফোর্স রেডি তো? কি হচ্ছে না হচ্ছে সব পরে জানাবে, আর খেলায় ফোকাস রাখো। অর্ক সম্মতি দেয়। আবির দৌড়ে মাঠে চলে যায়, সবার সাথে আলোচনা করলো, তারপর যার যা পজিশনে চলে যায়। হাসিব 10 নম্বর জার্সি নিয়েছে। হাসিব ভালো খেলে, কিন্তু প্রপার টিমমেট না থাকায় বারবার হারতে হয়। খেলা শুরু। 10 মিনিটের মধ্যেই হাসিবের বাড়ানো বলে রাফিনের গোল। দর্শক চিৎকার করতে শুরু করেছে। আবিরের টিম এত ফাস্ট খেলছে যেন কোনো ইউরোপীয় খেলা চলছে এখানে। সবার পাসিং অ্যাকিউরেসি আর রিসিভ করা এতটা নান্দনীয় যে সবাই হাততালি দিতে বাধ্য। আবির পিছনে তাকায়। খেলা তখন 30 মিনিট। আবিরের কাছে এখনও বল আসেনি একটাও। মিডফিল্ড অবধি আবিরদের দখলে। আবির ঘুরে তাকিয়ে দেখে আরোহী বসে আছে দূরে। আবির হাত উঠিয়ে হাই দেয়। আরোহী সব কিছু পর্যবেক্ষণ করছে। ওই রাফিন প্লেয়ারটা বারবার দ্রুত গতিতে ডিবক্সে প্রবেশ করছে, আর 11 নম্বর জার্সি শিহাব ডেঞ্জারাস পাসগুলো দিচ্ছে। কলাপাড়া ক্লাব ডিফেন্স করতে ব্যস্ত। এত গতিময় ফুটবল খেলা আরোহীর টিম ছাড়া বাকি টিমেরা কেউ করেনি। আরোহী ঘাবড়ে যায় একটু। সে কি চ্যালেঞ্জ নিয়ে ভুল করলো? ভাবতে না ভাবতে আরও একটি গোল খেয়ে বসে কলাপাড়া ফুটবল দল। প্রথমার্ধ খেলা শেষ হয়। আবিরেরা 2-0 গোলে এগিয়ে। ইরিন, হিয়া বাড়ির সবাই খেলা দেখতে এসেছে এখানে। টিকিটের মূল্য মাত্র 5 টাকা করে রাখা হয়েছে। আবিরের কাছে মাত্র 2টো বল এসেছে, কিন্তু সেটা কাজের কাজ কিছুই হয়নি। চুম্বকের মতো বল ধরেছে আবির। আরোহী বুঝে যায় এরা প্রচুর ভালো প্লেয়ার। বিশেষ করে আবিরদের ডিফেন্স আরও ডেঞ্জারাস। সাথে আবিরের গোলকিপিং স্টাইল চুম্বকের মতোই। আরোহী সব কিছু নোট করে নিয়েছে। আবিরেরা রুমে পানি পান করছে। রাফিন আসে, অর্ককে বলে, স্যার, ওরা বাজে ট্যাকেল করার চিন্তা করছে, ওদের পা চালানো দেখে বুঝতে পেরেছি। সমস্যা নেই, আমাদের ডিফেন্স কি কম আছে? আর তোমাকে আহত করলে এমন আরও 4টে প্লেয়ার আছে, খেলতে থাকো। স্যার, লেফট ইউনিট থেকে সাজিদকে তুলতে হবে, সেখানে রিফাতকে নামাবো। 2 পাশ থেকে অ্যাটাক চাই। ঠিক আছে, যেটা মন চাই করো। স্যার, একটা কথা আছে। হ্যাঁ বলো। বাহিরে আসেন। অর্কের সাথে আবির বাইরে আসে। অর্ক বলে, এখানে যে স্টেডিয়াম করা হয়েছে এটার পেছনে কারণ হলো জুয়ার বিজনেস, আর এই খেলাটাকে মদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে জুয়ারুতে ভরপুর, আর যারা জুয়ার আসর বসিয়েছে বাহিরে তাদের থেকে ট্যাক্স নিচ্ছে জামিলের লোকেরা। এই 45 মিনিটে এখনে 40 লাখ টাকা জুয়ার বিজনেস কমপ্লিট। তার থেকে 20 লাখ টাকা গেছে জামিলের পকেটে। এত কিছু জানলে কিভাবে? আমি বাইরে ফোর্স রেখেছি, ওর মধ্যে একজনকে জুয়া খেলতে বসিয়ে দিয়েছি। সে সবসময় ইনফরমেশন দিচ্ছে যে 10 মিনিটে 5 লাখ টাকা জিতে ফেলেছে, আর সেখান থেকে 4 লাখ টাকা জামিলের লোকেরা নিয়ে গেছে। ও আচ্ছা, সেই জন্য বলি ফাইনাল 10,000 মানুষ কিভাবে হয়, কোথায় থেকে, কি বিজনেস মাইন্ড জামিলের? ফুটবল স্টেডিয়াম বানিয়েছে কেন, বুঝলে কিছু? জি স্যার, ওয়েট, একজন আসছে। আবির আর অর্ক পিছনে তাকায়। একজন কালো ক্যাপ পরা হ্যাংলা গোছের লোক আসলো ওদের সামনে। আবির আর অর্ককে সালাম দেয়। অর্ক উত্তর দেয়। লোকটার নাম পাভেল। পাভেল বলে, আপনারা তো এই টিমের ক্যাপ্টেন ও কোচ, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। চলেন ওই স্কুলের পিছনে, শুরু হতে এখনো 5 মিনিট বাকি, গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা। লোকটার কাঁধে কালো ব্যাগ। আবির পাভেলের সাথে পিছনে আসলো। 3 জন দাঁড়ায়। পাভেল বলে, আমাকে চিনবেন না, তবে আপনাদের জন্য একটা অফার আছে। কি অফার? হারলে 1 লাখ। ও, ঘুষ দিচ্ছেন হারার? হ্যাঁ, এই ম্যাচটা হারতে হবে আপনাদের। আমি 5 লাখ টাকার ব্যাটিং করেছি আগেই, প্রতিবারই এই টিমকে হারাতে দেখি আমি, তাই বাজিটা আমি বেশি করতাম। কিন্তু আজকে খেলার মতো খেলা আমি গত 5 বছর দেখিনি এই টিমের থেকে। একজন না, আপনাদের টিমের পক্ষ থেকে মাত্র 10,000 টাকা বাজি ধরেছিল যে এই টিম জিতবে, সে 10,000 দিয়ে 5 লাখ নিয়ে যাবে। এটা হবে না, হারতে হবে আপনাদের। আমরা হারলে আমাদের কি লাভ? 1 লাখ টাকা পাবেন মাত্র।
আচ্ছা যান, 1.5 লাখ হারাতে হবে। যদি বাজিতে না রাজি হই? লোকটা আবিরের কথায় ব্যাগটা কাঁধ থেকে নামালো, ব্যাগের চেন খুলে পিস্তল বের করলো, তারপর বলল, হারবি মানে হারবি, ভালোভাবে বলছিলাম শুনলি না তো? হারবি, বুঝেছিস?